You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৮তম গল্প কুশুন্ডির তাল বাগানে। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৮তম গল্প কুশুন্ডির তাল বাগানে। বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রতি বছর এই মে মাসে এমন একটা ঝড় আসে যে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। আমরা যারা উপকূল থেকে কিছুটা দূরে থাকি তারা সেই অর্থে টের না পেলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে দুরবস্থায় পড়ে উপকূলের কাছাকাছি থাকা মানুষেরা। কত মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, কত মানুষের জীবনহানি ঘটে, কত অবলা প্রাণী প্রাণ হারায়। তার মধ্যে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে পাকা দেওয়ালের মাঝে বসে কিছু লোক আমি ঠিক আছি ঘোষণা করে। অদ্ভুত এই মানুষরূপী প্রাণীগুলোকে দেখে হাসবো না কাঁদবো ভেবে পাই না। আয়লা আমফানের স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। তার মধ্যে রেমালের পূর্বাভাস শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকেই চিন্তিত করেছিল। তবে প্রকৃতির অসীম করুণা এবার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া ভারপ্রাপ্ত প্রত্যেকটা দপ্তর আগে থেকেই যথেষ্ট সতর্ক ছিল। যাই হোক, এই রেমালের দুশ্চিন্তা, টি-20 টুর্নামেন্ট, তার উপর দুর্বিষহ গরম, এসব কারণেই পরপর কয়েকদিন হরিদার চায়ের দোকানে আমরা আসিনি। তবে আসিনি মানে এমনটা নয় যে সন্ধেবেলায় মন উসখুস করছিল না। আসলে বিষ্টুদার সঙ্গে আমাদের যে সান্ধ্যকালীন আসর বসে, সেই আসরের অদ্ভুত এক সম্মোহনী শক্তি আছে। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও মন চায় চলে আসতে। তবু যে কখনো কখনো বিরতি ঘটে না তেমনটা নয়, পরিস্থিতির কাছে সবাইকেই মাথা নোয়াতে হয়। অতএব দীর্ঘ বিরতির পর আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আমাদের এভারগ্রিন সান্ধ্যকালীন ভৌতিক আসরে। ভৌতিক কেন তা বোধহয় নতুন করে বলার প্রয়োজন নেই। যাজ্ঞে সে কথা। চা খেতে খেতে আমি বিষ্টুদাকে বললাম, আচ্ছা বিষ্টুদা, শেওড়া গাছে সত্যি পেতনি থাকে? দেখ, ভূত পেতনি সম্পর্কে মানুষের মনে অনেক রকম ভুল ধারণা আছে। আসলে মানুষ তো কল্পনাপ্রবণ জীব। তাই কোনো একটা বিষয়বস্তু পেলে তা নিয়ে মনে মনেই হরেক রকম গল্প সাজিয়ে ফেলে। ভূত পেতনি যাই বলিস না কেন, তা এখানে আছে ওখানে নেই, ব্যাপারটা এতটা সহজ নয়। জনগণনার মতো যদি আত্মা গণনা করা যেত তাহলে বুঝতে পারতি পৃথিবীতে মানুষের চেয়ে ভূতের সংখ্যা বেশি। ভূত অর্থে আমি আত্মার কথা বলছি, কারণ প্রাণীর মৃত্যু হওয়া মানেই তার আত্মা দেহের খাঁচা থেকে মুক্তি পায়, অর্থাৎ সে আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। হতে পারে মাল্টিভার্সের কল্পনার মতো এই পৃথিবীর মধ্যেই আত্মাদের এক অন্য জগৎ রয়েছে। সে জগৎ মানুষের পক্ষে ধরা ছোঁয়া কিংবা অনুভব করা সম্ভব নয়। আমার সারা জীবনের অভিজ্ঞতা এবং যেটুকু পড়াশোনা করেছি তাতে আমার মনে হয়েছে আত্মা অর্থেই যে ভয়ঙ্কর রূপ আমরা কল্পনা করি এবং
ভয় পাই, ব্যাপারটা সেরকম নয়। বেশিরভাগ আত্মাই খুব শান্ত, সাদাসিধে ভদ্রলোক গোছের হয়। তারা কখনোই অন্য কাউকে উত্ত্যক্ত করে না, কারো ক্ষতি করে না কিংবা ভয় দেখায় না। তবে মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে, মন্দেরও যেমন অতি মন্দ, কম মন্দ, মাঝারি মন্দ রয়েছে, ঠিক তেমনি আত্মাদের মাঝেও কিছু রয়েছে যারা ঠিক ভালো নয়। এইবার তাদের মধ্যে কিছু রয়েছে যারা সাধারণভাবে মানুষকে ভয় দেখায়, আসলে ব্যাপারটা করে নেহাত মজা পায় বলেই করে। যেমন আমরাও অনেক সময় অনেকজনের সঙ্গে এই ধরনের মজা করি। আর কিছু থাকে অত্যন্ত খারাপ, তারা তাদের বায়বীয় দেহ নিয়ে রক্ত মাংসের শরীরে প্রবেশ করে জাগতিক স্বার্থ সিদ্ধি করতে চায়। যা কিছু সে করে উঠতে পারেনি জীবদ্দশায়, সেসব করার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু শেওড়া গাছে কি পেত্নী থাকে? এখনো বুঝতে পারিসনি? এর উত্তর হ্যাঁ, আবার না। অর্থাৎ শেওড়া গাছে পেত্নী থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ও, এ কথা বলতে গিয়ে আমার জীবনের একটা ঘটনার কথা মনে পড়ল। আজ তাহলে তোদের সেই ঘটনার কথাই বলি। এই ঘটনা বছর 10 আগের। কুসুন্ডি পাড়ায় আমার এক ভাইপো থাকে। বহুদিন ধরেই যেতে বলছিল। একদিন মনস্থির করলাম আগামীকালই বেরিয়ে পড়ব। তবে ভাইপোকে চমকে দেব সেই উদ্দেশ্য নিয়ে কিছুই জানালাম না। নির্দিষ্ট করে মনে নেই, তবে সম্ভবত জ্যৈষ্ঠ মাস হবে, কারণ সে সময় আম পাকতে শুরু করেছে। এটা মনে আছে কারণ আমি ভাইপোর জন্য পাকা আম নিয়েছিলাম সঙ্গে করে। আবহাওয়া যেমন গরম, তেমন মাঝে মধ্যে বিকেলের দিকে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। কাজের চাপ এবং আবহাওয়ার জন্য দম বন্ধ হয়ে উঠেছিল। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া। গ্রামগঞ্জের দিকে পরিস্থিতি তুলনামূলক আরামদায়ক। উষ্ণতা একই হলেও কিছুটা কম অনুভূত হয়। তাছাড়া আমার যেমন স্বভাব, এক জায়গায় বেশি দিন স্থির হয়ে থাকতে পারি না। নতুন নতুন জায়গা, নতুন মানুষজনের সঙ্গে পরিচয় করতে আমার ভালো লাগে। নিশ্চয়ই বুঝতে পারছিস যে সময়ের কথা বলছি, সে সময় আমি বড় বাজারে কাপড়ের ব্যবসা করি। অতএব কয়েকদিনের জন্য দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি ফিরে পরদিন সকালে রওনা হওয়ার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লাম। যদিও আয়োজন সামান্যই। আমার পরার মতো কিছু জামা কাপড়, এক বোতল জল, ছাতা আর আমার সেই বিখ্যাত টর্চ। অনেক দিন পর একঘেয়েমি কাটবে। চোখ মন নতুন পরিবেশে শান্তি পাবে, এসব ভেবে হৃদয় বেশ প্রফুল্লই ছিল। সব কিছু গোছানো সম্পূর্ণ হলে খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে সব কাজ সেরে নির্দিষ্ট সময়ে রওনা হলাম শিয়ালদহ স্টেশনের দিকে। সকাল 10:15 একটা শিয়ালদহ বর্ধমান লোকাল আছে, সেটাই ধরব। আপাতত যা পরিকল্পনা, তাতে এখানে দিন দুয়েক কাটিয়ে তৃতীয় দিনে ফিরে আসব। টিকিট কেটে প্ল্যাটফর্মের বাইরে এসে একটু চা খেলাম। সত্যি কথা বলতে, সে সময় শিয়ালদহ স্টেশনের বাইরে ভিড় দেখে আমার রীতিমতো অস্বস্তি হচ্ছিল। আর মনে মনে শান্তি পাচ্ছিলাম এটা ভেবে যে আর কিছুক্ষণের মধ্যেই
আমি এমন এক জায়গায় পৌঁছে যাব যেখানে এত মানুষের ভিড় নেই। বিস্তীর্ণ মাঠ, গাছপালা, পুকুর, এসব চোখে পড়বে। চা শেষ করে ভাড়টা নির্দিষ্ট জায়গায় ফেলে স্টেশনে এলাম। ৩ নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন ইতিমধ্যে উপস্থিত হয়েছে। যদিও ছাড়তে এখনো মিনিট 10 দেরি, তাই ধীরে সুস্থে পৌঁছালাম প্ল্যাটফর্মে। তারপর তুলনামূলক একটা ফাঁকা কামরা দেখে চড়ে বসলাম। সৌভাগ্যক্রমে জানালার ধারে বসার জায়গা পেয়েছি। এই সময়ে আপ ট্রেনে খুব বেশি ভিড় থাকে না। বেশিরভাগই চাকরিজীবী কিংবা নিজস্ব জীবিকার জন্য ঘুরে বেড়ানো লোকের ভিড়। ফেরিওয়ালাও এখন একটু কম নজরে পড়ছে। একজন খবরের কাগজের ফেরিওয়ালা আমার কামরায় উঠলে তার কাছ থেকে একটা দৈনিক সংবাদপত্র নিলাম। একা একা চলেছি, খবর পড়তে পড়তে সময়টা কেটে যাবে। তোরা হয়তো শুনলে হাসবি, কিন্তু আমার অদ্ভুত একটা ভালো লাগা রয়েছে। খবরের কাগজের বিজ্ঞাপন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আমার বেশ ভালো লাগে। কিছু কিছু বিজ্ঞাপনের ট্যাগ লাইন এমন বুদ্ধিদীপ্ত হয় যা সত্যি আকর্ষণীয়। সঙ্গে থাকা ব্যাগ থেকে জলের বোতলটা বের করে সবে যখন এক ঢোক জল গলায় ঢেলেছি, ঠিক সেই সময় হুইসেল দিয়ে ট্রেন রওনা হলো। বারোটার দিকে এই গাড়ি মগরা পৌঁছাবে। সেখান থেকে আবার 11 কিলোমিটার পথ। রেলযাত্রায় যে সবুজের সমারোহ চোখে আরাম যোগাবে তেমন নয়। শহর এবং শহরতলির বুক চিরেই এই রেলপথ বিস্তৃত। আমি খবরের কাগজে মনোনিবেশ করলাম। একদিন এমন হয়, সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তবু আগরপাড়া পার হওয়ার পরেই খিদে অনুভব করলাম। মগরা স্টেশনে নেমে কিছু খাওয়া দাওয়া করতে হবে। ট্রেন খুব বেশি দেরি করেনি। মোটামুটি সময় মতোই আমি এসে পৌঁছালাম মগরা স্টেশনে। প্ল্যাটফর্মে নেমে আমার মন জুড়িয়ে গেল। নিরিবিলি, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম। আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে লোকজনকে জিজ্ঞাসা করে জানলাম কুশুন্ডিতে এখান থেকে অটো যায়। তারপর পাশেই একটা দোকানে দেখলাম পেটাই পরোটা আর ছোলার ডাল বিক্রি হচ্ছে। আহ, গন্ধেই জিভে জল চলে এলো। আমার প্রিয় খাবারগুলোর মধ্যে এটা একটা। দোকানে ঢুকে 200 গ্রাম পরোটা সঙ্গে ছানার জিলিপি পেটস্থ করে দাম মিটিয়ে অটোতে চেপে বসলাম। এই সময় যাত্রী খুবই কম। 5 জন না হলে অটো ছাড়বে না, তাই প্রায় মিনিট 15 অপেক্ষা করতে হলো। এখান থেকে প্রায় 11 কিলোমিটার রাস্তা। তবে সত্যি কথা বলতে কি, এতক্ষণ যে অভাব আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল তা এই যাত্রাপথে পূর্ণ হল। স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই শুরু হলো গ্রাম বাংলার চেনা চোখ জুড়ানো অপূর্ব পরিবেশ। দুপাশে বিস্তীর্ণ চাষের জমি, তার মাঝ বরাবর সোজা রাস্তা চলে গেছে। রাস্তার দুধারে অনেক রকম গাছ, শিরীষ, কদম, লম্বু, মেহগনি, আরো কত কি। মাঝে মাঝে অনেক জায়গায় বড় বড় পুকুর নজরে পড়ছে। পুকুরের উপরে
ফেলে পড়া নারকেল গাছের পাতা জল ছুঁয়ে আছে। নজরে পড়ল একটা কেলি কদম গাছের ডালে রঙিন মাছরাঙা শিকারী দৃষ্টি নিয়ে স্থির হয়ে বসে আছে। এতদিন কাজের অত্যধিক চাপে এবং গলদঘর্ম আবহাওয়ায় শরীর মনে যে ক্লান্তি বিস্তার লাভ করেছিল তা নিমেষেই মিলিয়ে গেল। চারিদিকে ঝকঝকে রোদ, তবুও বাতাস এত স্নিগ্ধ যেন অন্তরকে শীতল করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে অটো এসে দাঁড়ালো আমার গন্তব্যে। ভাড়া মিটিয়ে এগোলাম ভাইপোর বাড়ির দিকে। বাড়িটা রাস্তার পাশেই। বাহারি গাছের সীমানা ঘিরে রেখেছে উঠোন সহ বাড়িখানাকে। কাঠ এবং টিন দিয়ে তৈরি সে বাড়ি, উপরে টিনেরই ছাউনি। বাড়ির চালের উপরে ডালপালা ছড়িয়ে উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে একটা কুল গাছ। বাড়ির পিছন দিকে অনেক গাছপালা নজরে পড়ছে। রাস্তার ধারে বাঁশের চটা দিয়ে তৈরি একটা গেট, দড়ির ফাঁস দিয়ে সেটা আটকানো। সেই ফাঁস খুলে ঢুকে পড়লাম ভিতরে। দরজার সামনে দাঁড়িয়ে ভাইপোকে ডাকার সঙ্গে সঙ্গে ভাইপো এবং বৌমা বেরিয়ে এলো। বলা বাহুল্য, দুজনেই আমি এসেছি দেখে খুব খুশি হয়েছে। দুজনে আমার পা ছুঁয়ে প্রণাম করল। আরে থাক থাক থাক, সবাই ভালো থাকো, সুখে থাকো, দীর্ঘায়ু হও। ভাইপো আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল। তারপর তিনজনেই ঢুকলাম বাড়ির ভিতরে। আমের থলিটা ব্যাগ থেকে বের করে হাতে দিলাম বৌমার। সামনে একটা টানা লম্বা বারান্দা, তার এক মাথায় রান্নার ব্যবস্থা, ভিতরে দুটো শোয়ার ঘর। তার একটা ঘর আমাকে দেখিয়ে দিয়ে বৌমা বলল স্নান করে নিতে, খেতে দেবে। কিন্তু আমি জানালাম যে এই মুহূর্তে আমার পেট ভরা, একটু আগেই তো পেট ভরে পরোটা খেয়েছি। স্নান করে আপাতত একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, তারপর উঠে খাওয়া দাওয়া করা যাবে। সেই অনুযায়ী জামা কাপড় পরিবর্তন করে গেলাম বাড়ির পিছনে থাকা পুকুরে স্নান করতে। বেশ বড়, প্রায় 7-8 কাঠা জমি নিয়ে পুকুরটা। ঝকঝকে জলে টইটুম্বুর পুকুরে ডুব দিয়ে পথের সব ক্লান্তি দূর হয়ে গেল। পরোটা খাওয়ার পর যে পেটে ভরা ভাব ছিল, সামান্য সাঁতার কেটে তা অনেকটাই খালি হলো। কিন্তু এখন খাওয়া দাওয়া করব না, একটু বিশ্রাম নিয়ে আর কিছুটা খিদে বাড়লে একবারে খাবো। তখন বেলা ওই 1:30-2 হবে। স্নান সেরে এসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লাম। যে ঘরে আমি আছি বাড়ির পিছন দিকে, সেই ঘরে একটা জানালা রয়েছে। অর্থাৎ সেই জানালা দিয়ে পুকুরটাকে দেখা যায়, আর সেই পুকুরের দিক থেকে ফুরফুরে বাতাস এসে গায়ে লাগছে। উপরে একটা বৈদ্যুতিক পাখা ঘুরছে ঠিকই, কিন্তু ওটা না হলেও দিব্যি চলে যেত। নিজের কর্মক্ষেত্র থেকে দূরে গেলে মস্তিষ্ক অনেকটাই আরাম পায়। নিশ্চিন্ত নিরিবিলি ভাব নিয়ে বেশ কিছুক্ষণ ঘুমোলাম আমি। বৌমা ডেকে আমাকে ঘুম থেকে তুলল যখন, তখন বিকেল হয়ে গেছে। এরপর সন্ধ্যার দিকে গৃহস্থ বাড়িতে খাওয়া দাওয়া করা হয় না, তাই আমিও উঠে চোখ মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা নামার আগে খাওয়া দাওয়া সেরে ফেললাম। তখন আলো আছে, কিন্তু সূর্য আর আকাশে নেই।
ভাইপো এর মধ্যে কোথায় একটা গেছে। আমি বৌমাকে বলে আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। এমন গ্রাম্য পরিবেশে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ানো থেকে নিজেকে বঞ্চিত করা ঠিক নয়। স্টেশন থেকে যে পথে আমি ভাইপোর বাড়ি পর্যন্ত পৌঁছেছি তার উল্টো দিকে নিজের মনে হাঁটতে শুরু করলাম। পরপর এখানে বেশ কয়েকটা বাড়ি রয়েছে। সেই বাড়িগুলো পেরিয়ে যাওয়ার পর দুপাশে বিস্তীর্ণ চাষের জমি। এর আগে পর্যন্ত ইটের খোঁয়া দিয়ে তৈরি রাস্তা ছিল। এখানে মাটির পথ। পথের দুপাশে সবুজ দূর্বা ঘাসের গালিচা। আরও কিছুটা এগিয়ে একটা জায়গায় এসে পৌঁছালাম। পথ এখানে শেষ হয়ে গেছে। দুপাশে পরপর তাল গাছের সারি। দেখলে মনে হয় যেন একটা তাল বাগান। আলো তখন অনেকটাই কমে এসেছে। আমার মনে কেমন যেন অদ্ভুত এক প্রকার অনুভূতি হলো। স্পষ্ট নয়, তবে মনে হলো এই অনুভূতির পিছনে লুকিয়ে থাকা কারণ আমার অজানা নয়। তালগাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত বেলার অবশিষ্ট আলো মাটিতে এসে পড়েছে। সে সময় অদ্ভুত এক আলো আঁধারি পরিস্থিতি সেখানে। কেমন যেন গা ছমছম করে উঠল, অথচ আশেপাশে কিছুই নেই। শুধুমাত্র পরপর তাল গাছের গুড়ি নজরে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। আমায় ফিরতে হবে। তার আগে দাঁড়িয়ে একটা সিগারেট বের করে ঠোঁটে দিয়ে দেশলাই কাঠিটা জ্বালাতে যাব, এমন সময় পিছন থেকে অদ্ভুত একটা কণ্ঠস্বর ভেসে এলো। আপনি মনে কয় এখানে নতুন আইছেন? এই তাল বাগানে ঢোকার পথে কোনো লোকজন আমার চোখে পড়েনি, তাই এমন কণ্ঠ শুনে একটু চমকেই উঠেছিলাম। চটজলদি পিছনে ঘুরে দেখি একজন লোক দাঁড়িয়ে, পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, বেটে খাটো রোগা প্যাটকা চেহারা, মাথায় উস্কো খুস্কো কয়েক গোছা চুল। সেগুলো যে যত্ন করে আঁচড়ানো হয়নি তা একবার দেখেই বোঝা যায়। গায়ের রং শ্যামলা। আমি ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে বললাম, হ্যাঁ। হ্যাঁ, দেহেই বুঝতে পারছি। নইলে এদিক পানে মাইনসে তো আয় না। মানে? কিছু না। আপনি কোন বাসায় আইছেন? ওই তো সুনির্মল সাধুকার বাড়িতে। আমি ওর জ্যাঠা হই সম্পর্কে। আচ্ছা আচ্ছা, তাই এ সময় এদিক আইছেন কেন? ঘুরতে ঘুরতেই। কেন বলুন তো? আপনি হনেন নাই মনে কয়। এই জায়গাটার বদনাম আছে, মাইনসে এ জায়গায় আয় না। কি জানি, লোকটা এমন চেঁচে আলাপ করছে দেখে একটু সন্দেহ হলো মনে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কি এই গ্রামেই? লোকটা আমার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ, ও আচ্ছা আচ্ছা, তা কি বদনাম আছে বলছিলেন? গ্রামের মাইনসে কয় এই তাল বাগানে নাকি ভূত পেতনির উপদ্রব আছে। সাঁঝের বেলায় তো দূরের কথা, দিনে মানেও এদিক পানে মাইনসে আয় না। এই জন্যই তো আপনারে দেহে অবাক হইছি। আপনি বলছেন যে লোকজন এদিকে আসে না, অথচ আপনি নিজেই তো ঘুরে বেড়াচ্ছেন। মোর ব্যাপারখানা আলাদা, ওসবে মুই ডরাই না। এখানে ঘুরে বেড়াতে মোর ভাল লাগে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, ফিরতে হবে। তাই আর বেশি কথা বাড়ালাম না। অথচ মনে আমার যথেষ্টই ইচ্ছে ছিল লোকটাকে প্রশ্ন করে সব কিছু জানার। এ ধরনের প্রচলিত ধ্যান ধারণা বেশিরভাগই মিথ্যা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অন্তর্নিহিত কিছু কারণও আছে।
এখন এই তাল বাগানের ভয় আদৌ সত্যি, নাকি মুখে মুখে ছড়িয়ে পড়া গুজব? কে জানে। আপনার সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল, কিন্তু আজ তো আমায় ফিরতে হবে। ঠিক আছে, আগামীকাল একটু আগে ভাগে আসবো। আপনাকে পাওয়া যাবে এলে? হ, মুই এখানেই থাকুম। লোকটাকে বিদায় জানিয়ে ফিরতি পথ ধরলাম। কাছাকাছি যখন চলে এসেছি, তখন হঠাৎ মনে হলো লোকটার নাম জিজ্ঞাসা করা হয়নি। লোকটার বিষয়ে কি ভাইপোকে জিজ্ঞাসা করব? কিন্তু জিজ্ঞাসা করার মতো কিছু তো ঘটেনি। থাক, একজন অপরিচিত লোক সম্পর্কে আর বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। আগামীকাল একটু আগে ওখানে পৌঁছাতে হবে। কথাবার্তা বলে জানতে হবে ব্যাপারটা কি, মানে কি কারণে লোকজন ভয় পায় ওখানে যেতে। ফিরে দেখি ভাইপো হাঁস কিনে এনেছে। রাতে হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া হবে। বৌমা সেসব জোগাড় করছে। আমি ভাইপোর সঙ্গে কথাবার্তা বলতে লাগলাম। বহুদিন পর আমাদের সাক্ষাৎ হয়েছে। জমে থাকা কথার ভাড়ার তো নেহাত ছোট নয়। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হরেক রকম কথা চলতে লাগলো আমাদের মধ্যে। একটু পরে বৌমা চা দিল, সঙ্গে মুড়ি আর তেলে ভাজা। সারা সন্ধ্যা গল্প গুজব করে রাতে জমিয়ে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় উঠে প্রাতকর্মের পাট চুকিয়ে ভাইপোর সঙ্গে গেলাম বাজারের দিকে। গ্রাম্য বাজারের বিক্ষিপ্ত পসরার মাঝে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনে যখন ফিরে এলাম, তখন 9টা বাজে। ভাইপোর এখানে জমি জমা রয়েছে। তার কিছুটা সে নিজে চাষাবাদ করে, বাকিটা ভাগে দেওয়া। এরপর সকালের খাওয়া দাওয়া সেরে ভাইপোর সঙ্গে সেই সব জমি জমা দেখতে গেলাম মাঠে। উচ্ছ্বসিত বহিঃপ্রকাশ না থাকলেও বিস্তীর্ণ চাষের জমির মাঝে আমার মন আনন্দে ভরে উঠেছিল। আর সেখান থেকে ফিরে আসার পর বাড়ির পিছনের সেই পুকুরে স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেললাম। কিছুক্ষণ বসে এরপর নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লাম। কি কারণে বলতে পারবো না, তবে সেই লোকটির কথা সব কাজের মাঝে আমার মাথা থেকে কখনোই হারিয়ে যায়নি। যেন আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিকেল বেলায় সেই লোকটির সঙ্গে কথাবার্তা বলার জন্য। অথচ লোকটার মধ্যে এমন কোনো বিশেষত্ব নেই যা মানুষকে আকর্ষণ করতে পারে, অথবা এমন কোনো কথা সে বলেনি যা এতখানি উৎসাহ আমার মনে তৈরি করবে। তবুও আমার মন প্রতি মুহূর্তে অপেক্ষা করছে নির্দিষ্ট সময়ের। 3:30 নাগাদ বিছানা ছেড়ে উঠে পড়লাম। জামা কাপড় পরিবর্তন করে নিয়ে আশেপাশে একটু ঘুরে আসছি জানিয়ে বেরিয়ে পড়লাম সেই তাল বাগানের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছালাম যখন, তখন পশ্চিম আকাশে সূর্য অগ্নিপিণ্ডের মতো জ্বলছে। তালবাগানের বীথিতে সে তেজের তির্যক ফলা ইতিউতি এসে পড়েছে, কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছি না। ফাঁকি দেবে নাকি? হঠাৎ করে একটা ভাবনা মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। এমনটা তো হতেই পারে লোকটা পাগল। এমন পাগলের পাল্লায় আমি আগেও পড়েছি,
এরা এমনভাবে কথা বলে মনে হয় একেবারে সুস্থ সাধারণ মানুষ, অথচ বদ্ধ উন্মাদ। আর সে হোক গে, তেমনটা যদি হয় তাতেও আমার খুব একটা অসুবিধা নেই। বিকেল বেলায় এই তাল বাগানের ছায়ায় ঘুরে বেড়িয়ে সময় কেটে যাবে। গতদিন যে পর্যন্ত আমি এসেছিলাম, আজ সেখান থেকে আরো এগোতে লাগলাম। তালবাগান ধীরে ধীরে আরো ঘন হয়েছে। নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছি, তাই এতক্ষণ খেয়াল করিনি। হঠাৎ আকাশের দিকে নজর যেতে বুঝতে পারলাম রোদের সেই তেজ কমে গেছে। সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করেই কালো মেঘ পশ্চিম আকাশ ছেয়ে ফেলেছে। আর সেই সঙ্গে যে নির্মল বাতাস এতক্ষণ ধরে বইছিল, তাও থমকে গেছে। গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। অদ্ভুত একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। এক্ষুনি সন্ধ্যা হওয়ার কথা নয়, তবুও চারদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। নির্ঘাত এক্ষুনি ঝড় উঠবে। আমি ফিরতি পথে হাঁটা শুরু করতেই হঠাৎ আমার চোখের সামনে উদয় হলো সেই লোকটি। চললেন কোথায়? অহনি ঝড় উঠবে হানি। আয় নাইন, এই পানে খাড়ানের মতো একখান জায়গা আছে। তার আগে যদি বাড়ি পৌঁছাতে পারি। খাইছে পারবেন না আপনি, ঝড় অক্ষণই আইব। আইন দেহি মোর লগে। আমি চলতে লাগলাম লোকটির সঙ্গে। লোকটির প্রতি আমার বিন্দুমাত্র ভরসা নেই, তবুও ভিন্ন মত পোষণ করে ফিরে আসতে পারলাম না। সেই তাল বাগানের মাঝে হাঁটতে হাঁটতে মিনিট খানেকের মধ্যে এসে পৌঁছালাম একটা কুঁড়ে ঘরের সামনে। এমন জায়গায় এমন একটা বাড়ি থাকতে পারে কেউ কল্পনাই করতে পারবে না। উপরে খড়ের ছাউনি আর দরমার বেড়া দিয়ে ঘেরা ছোট্ট একটা বাড়ি। আমরা সেই বাড়ির সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শো শো করে হাওয়া বইতে লাগলো। সেই সঙ্গে শুরু হলো বৃষ্টি। আইন, এইটা মোর বাসা। দেখছেন তো, এইটুকু আইতে আইতে এই বর্ষা নাইমা পড়লো। সব কিছুই আমার কেমন যেন সন্দেহজনক লাগছে। সবটাই যেন অসঙ্গতিতে ভরা। এদিকে ঝড় উঠেছে, তাই সে ভাবনা বাদ দিয়ে ঘরে ঢুকলাম। সকলই ঠিক আছে, তাই কোনো আলোর জোগাড় নাই। যেটুক কেরোসিন ছিল শেষ হইয়া গেছে। আপনারে আন্ধারেই বইতে হইব। আর হ্যাঁ ছাড়া যা বাতাস শুরু হয়েছে তাতে লম্ফ নিভা যাইব। তখনও যেটুকু সামান্য আলো অবশিষ্ট ছিল আকাশে, তার অতি সামান্য ঘরে প্রবেশ করে আলো আঁধারি রচনা করেছে। সেই আলো আঁধারিতেই আমি একটা চৌকির উপরে বসলাম। আমার সামনে মাটিতে একটা আসন পেতে লোকটি বসল। বাইরে উত্তাল ঝড় চলছে। আপনার সঙ্গে গতকাল পরিচয় হয়েছে, অথচ আপনার নামটাই জানা হয়নি। ওর নাম জানলিও যা, না জানলিও তাই। মাইনসে মোরে হারান নামে চেনে। আপনি গতকাল এই তাল বাগান সম্পর্কে কিছু বলছিলেন, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন ভালো লাগতো। তাছাড়া সময়টাও কেটে যেত। আসলে আমার এই সব অলৌকিক বিষয়ে একটু আগ্রহ আছে, অভিজ্ঞতাও রয়েছে খানিক। বলছি আপনারে, মেলা দিন আগের কথা, বুঝলেন। একখান লোক ছিল, সহজ সাদা সিধে, ঝামেলা ঝঞ্ঝাট থেকে সে সবসময় তফাৎ থাকত। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা শুনছেন নিশ্চয়ই।
ওপার থেকে তখন কাতারে কাতারে মাইনসে পার হয়ে এপারে আইছিল। হেরা যে শুধুমাত্র ভিটে মাটি ছাড়ছিল তা নয়, অনেক মাইনসে নিজের নাম পরিচয়টুকুও বিসর্জন দিয়েছিল। সংসারের আপন লোকগুলাকেও বাঁচাতে পারেনি। মেয়ে বউরে রেজাকারদের হাতে তুলে দিতে হয়েছিল। সে যন্ত্রণার কথা তো সকলে জানে। তাই যে লোকটা হেও ওপার থেকে রওনা হয়, রাতের আধারে আইয়া উপস্থিত হয় গাঙের পাড়ে। বউডারে সে হারাইছিল দেশে থাকতেই। প্রাণের ধন মাইয়াডার বয়স তখন 9-10 বছর। শত্রুদের চোখ এড়ায়ে মেলা কষ্টে মাইয়াডারে লইয়া সাঁতরে পার হইয়া আসে। তাই ভিটাহীন উদ্বাস্তুরা হক্কল দেশে হক্কল জায়গায় নেতাগো ব্যবসার পুঁজি। প্রয়োজন হইলে ব্যবহার করে, প্রয়োজনে মাথায় তুইলা রাখে, আবার প্রয়োজন ফুরাইলে নর্দমায় ফেইলা দেয়। এদেশের সরকার কিছু লোকরে ক্যাম্প কইরা থাহার ব্যবস্থা কইরা দিয়েছিল ঠিকই, তাই অনেক মাইনসে এদিক ওদিক ছড়াই গেছিল। তা সেই লোকটাও ঘুরতি ঘুরতি আইয়া পড়ে এই কুসুন্ডি গায়ে। চলতে থাকে পেটের জন্যি, জীবনের জন্যি সংগ্রাম। তখন এসব জায়গায় লোকজন তেমন ছিল না। এখানের একজন বাবু, জমিদারি বলা চলে, নারায়ণ সিংহ রায়। তা হ্যাঁ, সেই লোকটারে এইখানে থাকার জন্য একখান ঘর বানাইয়া দেয়। হ্যাঁ, বিনা স্বার্থে নয়। হ্যার দায়িত্ব ছিল এই জায়গাটার দেখাশোনা করা। এই তাল বাগান মেলা পুরনো, কত গাছ মরি গেছে, আবার নতুন করে গজিয়েছে। মাইয়াটা আস্তে আস্তে জোয়ান হচ্ছিল। 1-2 পর থেকেই বাপের কষ্ট লাঘব করার জন্য মাইয়াটা সংসার দেখাশোনা শুরু করে। যে সময় খেইলা বেড়ানোর বয়স, সেই সময় হে সংসারী হইয়া উঠছিল। 6-7 বছর এভাবেই কাইটা গেল। নারায়ণ সিংহ রায় এখানে মাঝে মাঝে দেখতে আইতেন, মাসে 1-2 বার। মাইয়া তদ্দিনে যুবতী হইছে। মা মরা মাইয়া সংসারে জোয়াল টানতি টানতি নিজের যত্ন করার একটুও সময় পায় নাই ঠিকই, তাই সে বড় সুন্দর হয়েছিল দেখতে, একেবারে যেন লক্ষ্মী প্রতিমা। গ্রামের দিকে 2-1 মাঝে মধ্যেই বাপকে পাকড়াও করছিল ঘটকালি করার জন্য। একদিন দুপুর বেলায় বাপ খেতি বইছে, মাইয়া সামনে বইয়া দেয়া থোয়া করতেছে। ঠিক এই সময় আইয়া হাজির হইল নারায়ণ সিংহ রায়। দেখাশোনা কেমন চলছে, হক্কল ঠিক আছে কিনা, সেই সব খবরাখবর হে যেমন নিচ্ছিল, তেমনি জানোয়ারের মতো সোহে এসে তাকাইছিল মাইয়াডার দিকে। লোকটা আন্দাজ করেছিল নারায়ণ সিংহ রায় বাড়ি সেরি চলে যাওয়ার পর মাইয়াডারে হে সাবধান করে। তাই এর ঠিক 2 দিনের মাথায় দুপুর বেলায় সব দিক দেখাশোনা করে বাড়ি ফিরে মাইয়াডারে আর তালাশ কইরা পায় না হে। হারা তাল বাগান সে কুটি কুটি কইরা খোঁজে, চিৎকার করে মাইয়াডার নাম ধরি ডাহে। তাই হলে কি হইব, মাইয়ার কোনো চিহ্ন সে খুঁজা পায় না। মনে মনে হে আন্দাজ করে নারায়ণ সিংহ রায় এ সকলের পিছনে রইছে। কিন্তু রাজার লগে কি আর প্রজা যুদ্ধ করতে পারে? কলিজার টুকরা মাইয়া চিরজীবনের জন্য নিখোঁজ হইয়া যায়। রাগে শোকে নিজের অসহায় অবস্থার উপর ঘেন্নায় সে একটা কাঁচা বাঁশ নিয়ে 2 হান তাল গাছের লগে আড়াআড়ি বাইন্ধা ফেলে। এরপর এই বাঁশে মাইয়ার একখান শাড়ি দিয়া হাঁস বানাইয়া ঝুইলা পড়ে। তাই নিয়তিরে এড়ায় যাবে কি কইরা? জীবন থেহে মুক্ত হইলেও প্রতিশোধের আগুন থেহে এসে মুক্ত হয় নাই। আত্মহত্যার অপরাধে হ্যার আত্মা এই তাল বাগানেই বন্দী হইয়া থাকে। দিন 15 বাদে এই তাল বাগানে
যেহানে লোকটা আত্মহত্যা করেছিল ঠিক সেহানে জমির উপরে খুঁজা পাওয়া যায় নারায়ণ সিংহ রায়ের ক্ষতবিক্ষত শরীরখানা। তার জানোয়ারের মতো চোখ দুইখান খুবলে নিয়েছিল লোকটার অতৃপ্ত আত্মা। বুকের মাঝে বারবার চিরে ফালা ফালা করে দিয়েছিল। এ দৃশ্য গ্রামের মাইনসে যখন দেখে তখন হেরা আন্দাজ করে যেই ঘটনা ঘটিয়েছে কোনো অলৌকিক শক্তি। মাইনসে ভয় পেতে শুরু করে। এ সময় এই লোকটার আত্মা অনেকরে দেখা দিয়েছিল। সে চেয়েছিল সত্যি কথাটা সকলরে কইতে, কিন্তু পরিচিত লোক তারে দেখলেই ডরে পালায় যেত, নয়তো জ্ঞান হারাতো। সেই জন্যই হে কোনোদিন সত্যি কথাটা কাউরে জানাইতে পারে নাই। আর এই সব বিষয় নিয়ে গুজব তিল থেকে তাল হইয়া যায়। ফলে দিনে দিনে মাইনসে এদিকে আসা পুরোপুরি বন্ধ কইরা দেয়। যারা লোকটারে চিনত তাদের কেউ এখন আর বেঁচে নাই। তাই মানুষের মনে ভয় বাইসা আছে এখনো, তাই লোকজন এদিকে আয় না। তাই এবার সে মুক্তি পাইব, তার কাজ সম্পূর্ণ হইছে। ঝড় ততক্ষণে থেমে গেছে, বৃষ্টিও আর হচ্ছে না। তালবাগান ঘুটঘুটে শীতল অন্ধকারের চাদরে ঢেকে আছে। বর্ষার পরে ঝিঝির দল এক নাগাড়ে ডেকে চলেছে। দূর থেকে ভেসে আসছে ব্যাঙের কলরব। এবার ফিরে যাওয়া উচিত। নিশ্চয়ই সুনির্মল এবং বৌমা এতক্ষণে চিন্তা শুরু করেছে। এবার আমি উঠি, বুঝলেন? রাত তো অনেকটাই হলো, সবাই চিন্তা করবে। আপনার সঙ্গে কথা বলে বড় ভালো লাগলো। আচ্ছা, ফিরা যান। সম্ভব হলি এই ঘটনার কথা সকলরে কইবেন। এখানে আইতে মাইনসে খুদাই ভয় পায়। সে তো আপনি সবাইকে বলতে পারেন। বলছি, অন্ধকার পথে আমাকে একটু এগিয়ে দেবেন? মাফ করবেন মোরে, মুই আপনারে আগায় দিতে পারমু না। কথাটা এমন করে বলল, আমার একটু খারাপ লাগলো। কি আর করা যাবে? চৌকি ছেড়ে উঠতে যাব, এমন সময় একটা বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য দরজা পার করে আমার চোখে ভেসে উঠল একটা অদ্ভুত দৃশ্য। এই বাড়ির সামনেই দুটো তাল গাছ, একটা বাঁশ আড়াআড়ি ভাবে দুটো তাল গাছে বাঁধা। সেখান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে একজন মানুষের শরীর, আর নিচে আলু থালু হয়ে পড়ে আছে ক্ষতবিক্ষত একটা অপরিচিত লাশ। ঝুলন্ত মানুষটাকে আমার চিনতে কোনো অসুবিধাই হলো না। এতক্ষণ ধরে আমি যে লোকটার সঙ্গে কথা বলছি ওটা সেই লোকটার লাশ, অর্থাৎ হারান। অদ্ভুতভাবে আমার মনে কোনো ভয়ের অনুভূতি হলো না, শুধু শীতল একটা শিহরণ খেলে গেল শরীর জুড়ে। আমার সামনেই বসেছিল হারান নামক লোকটি। সেদিকে তাকালাম। চোখের সামনে সম্পূর্ণ সজ্ঞানে দেখলাম হারানের শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অন্ধকারের সঙ্গে সে শরীর মিশে তৈরি হচ্ছে অসংখ্য জোনাকি। শুধু হারান নয়,
যে ঘরে ওই তীব্র ঝড়ে আমি আশ্রয় নিয়েছিলাম, সেই কুঁড়ে ঘরটাও অন্ধকারের সঙ্গে মিশে তৈরি হচ্ছে অসংখ্য জোনাকি। লক্ষ লক্ষ জোনাকি আমার মাথার উপরে ভেসে উঠল। সেই আলোয় আলোকিত হয়ে উঠল তাল বাগানের পথ। যেন হারান সশরীরে আমায় পথ দেখাতে পারবে না বলে জোনাকির বেশ ধরে আলো ছড়িয়ে দিচ্ছে আমার ফেরার পথে। আমি সেই আলোয় ফিরতি পথে রওনা হলাম। তালবাগান যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত এসে জোনাকির দল আর এলো না। আমি কয়েক পা এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম জোনাকির দল নিজেদের স্থান পরিবর্তন করে একটা অবয়ব গড়ে তুলছে। চিনতে পারলাম, হারানের অবয়ব। সেই আলোকিত মূর্তি প্রশান্তির হাসি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কয়েক মুহূর্ত পর জোনাকির দল নির্দিষ্ট আকৃতি ভেঙে ফেলে আকাশের দিকে উড়ে যেতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যে সব আলো হারিয়ে গিয়ে পুরো জায়গাটা নিকষ অন্ধকার হয়ে উঠল। আমি বিষণ্ণ মনে সুনির্মলের বাড়ির দিকে রওনা হলাম। ওরা সবাই আমার জন্য দুশ্চিন্তা করছিল। আমি ফিরতে ওরা স্বস্তি পেল। রাতে খাওয়া দাওয়ার পর আমি সুনির্মলকে হারানের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ও যা বলল তাতে বুঝলাম হারান নামে কেউ একটা ছিল, এ কথা গ্রামের লোক জানে, কিন্তু সে কে সে কথা ঠিক করে কেউই আর বলতে পারে না। আমি সব কথা সুনির্মলকে বললাম। ওর বিদেহী আত্মার শেষ অনুরোধ আমি রাখতে চাই। আমি ছড়িয়ে দিতে চাই সত্যি সারা গ্রামে। এজন্য সহজ উপায় হলো চায়ের দোকানের আড্ডায় বসে এই গল্প লোকজনকে শোনানো। পরদিন সকালে নিজের কাজে লেগে পড়লাম। আমি জানি অলৌকিক গল্প যেমন লোকজন তিল থেকে তাল করে একে অন্যের কানে পৌঁছে দেয়, তেমন এই কথাও লোকজন ছড়িয়ে বেড়াবে। তবে একটা সমস্যা আছে। যদি আমি এখানে আরো একটা দিন থাকি তবে লোকজন রীতিমতো ঘিরে ধরতে পারে। সুনির্মল মোটেই চাইছিল না ওই দিনই আমি ফিরে আসি। তবু ওকে বুঝিয়ে সারা দিন গ্রামের লোকজনকে গল্প শুনিয়ে বিকেল বেলার দিকে মগরা স্টেশনের দিকে রওনা হলাম আমি। সুনির্মল আমার সঙ্গে সঙ্গে এলো। তারপর আর কি, বিদায় জানিয়ে ট্রেন ধরে সোজা নিজের বাড়িতে। আসলে শেওড়া গাছ বলিস আর তাল গাছ, কোনো গাছের সঙ্গেই প্রেতাত্মার সরাসরি যোগাযোগ নেই। একটা জায়গাকে নির্দিষ্ট করে বোঝাতে গাছের নাম ব্যবহার করে শুধু, বুঝলি? শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ২৮তম গল্প কুশুন্ডির তালবাগানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে।
ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।